বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, যারা আমাদের সাথে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের 4 নাম্বার লেকচারের ক্লাসে স্বাগত জানা চাই। আজকের ক্লাসে আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে যেই ধরনের প্রশ্ন আসতে পারে বলে মনে হয় সেই রকমের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বিশ্লেষণ করব। ক্যাপশনেই খেয়াল করলে দেখবেন গুরুত্বপূর্ণ প্রশ্নের বিশ্লেষণ। আমি এর আগে অ্যাকাউন্টিংয়ের যে ক্লাসটি ছিলাম সেখানে ছিল ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বিগত 8 বছরের যে মোট 160টা প্রশ্ন ছিল তার বিশ্লেষণ বা তার উত্তর, সেটা আমরা আগের ক্লাসে সমাধান করছি। আর আজকের ক্লাসে আমি চেষ্টা করব এই বছরের যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রাজশাহীতে, চট্টগ্রামে, গুচ্ছ এবং লাস্ট যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো হলো, এই বছরের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলোর থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে চলে আসাটা অমূলক কিছু হবে না। কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকে যেহেতু কোশ্চেন রিপিট হয়, তো কোন কোন প্রশ্নগুলো রিপিট হতে পারে যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে শেখার চেষ্টা করব সবাই মিলে। খেয়াল করেন, আজকের ক্লাসের আমাদের মূল আলোচ্য বিষয় 2025-26 সেশনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টা প্রশ্নের বিশ্লেষণ হবে আজকে। গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন আমরা শিখব আজকে, এবং এই 50টা প্রশ্ন থেকে যদি আপনার পরীক্ষাতে 3-4-5টা প্রশ্ন কমন পড়ে যায় তাহলে আশা করি আমাদের এই পরিশ্রমটা সবার সার্থক হবে। সো যারা যারা ক্লাসে জয়েন করেছেন সবার কাছ থেকে জেনে নিতে চাই ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এবং প্রত্যেকেই যার যার নৈতিক দায়িত্ব থেকে ক্লাসটা শেয়ার করে রাখতেছে কিনা। কারণ যেহেতু আমরা আমাদের এডুকেশন কমার্স পেজ থেকে আপনাদের জন্য ফ্রিতে এই ক্লাসগুলো নিচ্ছি, ফ্রিতেই আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের 15 দিনের মধ্যেই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট আপনার জন্য এতটুকুই নির্দেশনা, শুধু ক্লাসটা একটু শেয়ার করবেন এবং যত বেশি সম্ভব আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। যত বেশি স্টুডেন্ট আমাদের সাথে থাকবে তত বেশি পরিমাণে আমরা একটু আনন্দিত থাকবো এবং আপনাদেরকেও বেশি বেশি প্রশ্ন আশা করি সমাধান করাইতে পারবো। ওকে, আর কথা না বাড়িয়ে আসেন শুরু করি আমাদের আলোচনা। আজকে ক্লাসের শুরুতে যে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, যারা যারা ক্লাসে জয়েন করতে পেরেছেন এখন পর্যন্ত সবাই একটু কমেন্টে আমাকে উত্তরগুলো জানানোর চেষ্টা করবেন। এবং এই প্রশ্নগুলো যারা এইচএসসি 25 ব্যাচ বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি পরীক্ষা দিয়েছেন সেই ইউনিভার্সিটির প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে সমাধান করতেছি। তার মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলোই আপনাদের সবারই জানা উচিত বা পারা উচিত। সো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে জানা থাকা বা পারা থাকা সত্ত্বেও কোন কোন ভুলগুলো আমরা পরীক্ষার হলে করেছিলাম বিধায় আমাদের চান্স হয় নাই, আর কোন কোন জায়গার ভুলগুলো আমাদেরকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে করা যাবে না, হারাম কাজ। এই ভুল আর করা যাবে না। যেই ভুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছেন, যেই ভুল গুচ্ছের পরীক্ষাতে করছেন, যেই ভুল আপনি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার প্রশ্নে করে দিয়ে আসছেন, সেই ভুল আর দ্বিতীয়বার করা যাবে না। তাহলেই আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আশা করি চলে আসবে। আসেন আমাদের আলোচনা শুরু করে দিতে চাই। কোয়েশ্চেন নাম্বার 1, যদি 10,000 টাকার একটা যন্ত্রপাতি ক্রয়কে আমরা মেরামত খরচ হিসাবে হিসাবভুক্ত করি, তাহলে যেটা হবে, যন্ত্রপাতি যখন আপনি ক্রয় করেন তখন লজিক্যালি আপনি সেটাকে যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ করা উচিত। তো যন্ত্রপাতি হিসাবে যদি লিপিবদ্ধ করেন তখন আপনার এটাকে কি হিসাবে দেখানো হবে? সম্পত্তি হিসাবে দেখানো হবে। কিন্তু আমরা ভুলে যন্ত্রপাতিকে লিপিবদ্ধ করি নাই, অর্থাৎ আমরা সম্পত্তির পরিমাণ লিপিবদ্ধ করি নাই, অর্থাৎ সম্পত্তির পরিমাণ কম দেখাইছি আমরা লিপিবদ্ধ না করার কারণে। যন্ত্রপাতিকে লিপিবদ্ধ না করা হলে, যন্ত্রপাতিকে লিপিবদ্ধ করা হয়নি কারণ যন্ত্রপাতির পরিবর্তে আমরা কাকে লিপিবদ্ধ করছি? এটাকে মেরামত খরচ হিসাবে আমরা লিপিবদ্ধ করেছি, অর্থাৎ এটাকে মেরামত ব্যয় হিসাবে, মেরামত খরচ এই হিসাবে ভুলে আপনি লিপিবদ্ধ করছেন। তো মেরামত খরচ হিসাবে যদি আপনি লিপিবদ্ধ করেন, অর্থাৎ খরচের পরিমাণ বা ব্যয়ের পরিমাণ এইটাকে আপনি কি করতেছেন? বেশি দেখিয়ে ফেলতেছেন। সম্পত্তির পরিমাণকে কম আর মেরামত খরচকে আপনি বেশি দেখাচ্ছেন। আর এই মেরামত খরচের পরিমাণ যখন বেশি হবে, ব্যয় বা খরচের পরিমাণ বেশি হলে অটোমেটিক আমাদের মুনাফা বা লাভের পরিমাণ কি হবে?
কমে যাবে। খরচের পরিমাণ বেশি হওয়ার দরুন মুনাফা বা লাভের পরিমাণ কম দেখানো হবে। অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর হবে মুনাফা অর্থাৎ লাভ কি হবে, অবমূল্যায়িত হবে। অবমূল্যায়িত মানে হচ্ছে কম দেখানো। তাহলে আমরা এটা হচ্ছে বেসিক্যালি ভুল সংশোধনী দাখিলা টপিকের প্রশ্ন। যদি প্রশ্ন করা হতো যে যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসাবে হিসাবভুক্ত করা হয়েছে, এর ভুল সংশোধনী জাবেদা কি? সংশোধনী জাবেদা কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর হচ্ছে মেরামত খরচ হিসাব ক্রেডিট। বাট এখানে জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নটা যে এর প্রভাবটা আসলে কি। আপনি যে ভুলটা করেন যন্ত্রপাতি ক্রয়কে যদি আপনি যন্ত্রপাতি হিসাবে না মেরামত খরচ হিসাবে লিপিবদ্ধ করেন, তাহলে যে ভুলটা হয় সেই ভুলের প্রভাব এখানে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এই ভুলের প্রভাব যেটা ভালো মতো মনে রাখেন, এই ভুলের প্রভাবটা হচ্ছে এখানে সম্পত্তির পরিমাণকে কম দেখাবে, এখানে ব্যয় বা খরচের পরিমাণ বেশি দেখাবে, আর খরচ বেশি দেখানোর কারণে মুনাফার পরিমাণ কম দেখানো হবে। সঠিক উত্তর হবে হচ্ছে সি নাম্বার অপশন। দেখি ভালো মতো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই এই প্রশ্নটা। এখানে ভুল সংশোধনী দাখিলার প্রভাব কি এইটা বেসিক্যালি নির্ধারণ করতে বলা হয়েছে। তাহলে শুধু ভুল সংশোধনী দাখিলা যেমন পারলেই হবে না, এর প্রভাবটুকুও ভালো মতো বুঝে নেওয়ার দরকার। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, এবি কোম্পানি তারা হচ্ছে ৩,০০০ টাকা মূল্যের পণ্য ক্রয় করেছে, যার শর্ত হচ্ছে 1/10 আর হচ্ছে n/30। এটা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে ব্যবসায় ঋণ নেওয়া হয় সেই ব্যবসায় ঋণের শর্ত। তো আমরা বেসিক্যালি এখান থেকে নির্ণয় করতে চাই এই ব্যবসায় ঋণের খরচ। ব্যবসায় ঋণের খরচ আমরা নির্ণয় করব, যার ইংরেজি নাম হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট, সংক্ষেপে এইটাকে সিটিসি এইটা বলা হয়। আপনারা অনেকেই ফিনান্সের সম্ভবত স্বল্পমেয়াদী অধ্যায় নাম্বার 5 ফিনান্সের প্রথম পত্রের স্বল্পমেয়াদী অর্থায়ন, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন অধ্যায় নাম্বার 5-এর মধ্যে এই ব্যবসায় ঋণের খরচ এইটা পড়ে আসার কথা ইন্টারমিডিয়েটে, অনেক আগেই তো ভুলে গেছেন। তো এটা এই প্রশ্ন পরীক্ষাতে অনেকে হয়তো মিলাই দিয়ে আসতে পারেন নাই, সূত্রটাই অনেকের মনে ছিল না। আমরা সেই সূত্রটাই আপনাদের সাথে শেখার চেষ্টা করব। দেখেন এটার যে সূত্র ব্যবসায় ঋণের খরচ, এর সূত্রটা হবে হচ্ছে এরকম। উপরে লিখতে হবে হচ্ছে বাট্টার হার, বাট্টার হার, তারপরে নিচে লিখবেন হচ্ছে 100 মাইনাস হবে হচ্ছে বাট্টার হার। উপরে বাট্টার হার, নিচে 100 মাইনাস বাট্টার হার, তারপরে গুণ চিহ্ন দিয়ে বছরের মোট দিন এইখানে প্রশ্নে বলা আছে কত দিন, 360 দিন। তাহলে উপরে লিখবো হচ্ছে এই বছরের 360 দিন, আর ডিভাইডেড বাই নিচে লিখবো যেটা আমরা নিচে লিখবো হচ্ছে টাকা পরিশোধের দিন। টাকা পরিশোধের দিন যেই সময়সীমা দেওয়া থাকে, টাকা পরিশোধের দিন মাইনাস হচ্ছে বাট্টার দিন, অর্থাৎ যত দিনের মধ্যে আপনি পরিশোধ করলে বাট্টা পাবেন সেই বাট্টার দিনটাকে বাদ দিতে হবে। দেখেন প্রশ্নের মধ্যে বলা আছে 1/10, এখানে 1 মানে হচ্ছে 1%। এই 1% হচ্ছে কি, 1% হচ্ছে আমাদের বাট্টার হার। এই 1% হবে হচ্ছে বাট্টার হার। তারপরে যেই 10 দেওয়া আমরা জানি সবাই, এই 10 দিন হচ্ছে আমাদের কিসের জন্য, 10 দিন হচ্ছে আমাদের বাট্টার জন্য। তাহলে আমাদের বাট্টার দিন হচ্ছে 10, আর তারপরে যে n30, n মানে হচ্ছে নেট, আর 30 মানে হচ্ছে পরিশোধের সময়, টাকাটা পরিশোধ করার দিন। টাকাটা পরিশোধ করার জন্য দিন কত পাচ্ছি, 30 দিন। তবে প্রথম 10 দিনে পরিশোধ করলে আপনি বাট্টা পাবেন কত পার্সেন্ট হারে, 1% হারে। এই ছিল অঙ্কের নিয়ম কানুন। আসেন আমরা যদি সূত্র অনুযায়ী মান বসাই খুব সহজে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখেন এখানে মান যদি বসানো হয় বাট্টার হার 1% মানে 1, নিচে লিখবেন হচ্ছে 100 মাইনাস হচ্ছে বাট্টার হার কত 1, তারপরে এবার গুণ চিহ্ন দিয়ে উপরের 360, এই দিনের পরিমাণটা আমাদের প্রশ্নেই বলা আছে, আমাদের কষ্ট করে লিখতে হয় নাই। 360 দিনে 1 বছর, এটা হচ্ছে আর্থিক বছর বা ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী। তবে এই বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে একটা প্রশ্ন আসছিল, যেটা কিন্তু আপনাকে ক্যালেন্ডার ইয়ার বা বর্ষপঞ্জির দিন মানে 365 দিনে 1 বছর এই নিয়মে সমাধান করা লাগবে। বাট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এখানে 360 দিনে বছর প্রশ্নে উল্লেখ করাই আছে, আমাদের কষ্ট করে আর এখানে ঝামেলায় পড়তে হচ্ছে না।
360 দিন বছরের পরিশোধের দিন ছিল 30 আর মাইনাস বার্তার দিন ছিল হচ্ছে 10। এবার আসেন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে উপরের 1 আর নিচে আসবে হচ্ছে বিয়োগফল 99 ইন্টু উপরের হচ্ছে 360 আর নিচের এখানে বিয়োগফল হবে হচ্ছে 20। এবার যদি কাটাকাটি করেন দেখেন 20-এর 1 0, 360-এর 1 0 আপনি কেটে দিতে পারেন। তারপরে 2 দ্বারা যদি আপনি 36কে কাটেন তাহলে পাবেন কত 18 দুগুণে 36। এবার আমরা চাইলে 9 দ্বারা কাটাকাটি করতে পারি, 9 দুগুণে হচ্ছে আমাদের 18 আর 9 11 হচ্ছে 99। তাহলে এইখানে হচ্ছে 2 আর এখানের 1 গুণ দিলে 2 1 2 আর নিচের কত, নিচে হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে কত 11। তাহলে আপনার হিসাবটা হচ্ছে বেসিক্যালি 2কে ভাগ করবেন কত দিয়ে 11 দিয়ে। এই প্রশ্ন পরীক্ষার হলে স্যার ক্যালকুলেটর ছাড়া করাটা আসলেই অনেকটা ডিফিকাল্ট, বাট যেহেতু স্যাররা দিছে এই টাইপের প্রশ্ন যদি আপনার পরীক্ষাতে আসে কিভাবে আপনি হাতে কলমে ভাগ করবেন এটাও শিখে রাখার দরকার। খেয়াল করেন আপনি 11 দ্বারা কতকে ভাগ করবেন 2কে, 11 2-এর মধ্যে আর ভাগ দেওয়ার সুযোগ নাই, আনবেন একটা দশমিক চলে আসবে একটা 0। এবার 11 একে 11 বিয়োগফল নামলো হচ্ছে 2, দশমিক থাকার কারণে আপনি 0 পাবেন 20। তাহলে এবার এখানে এই 11 দিয়ে আপনি কতর মধ্যে ভাগ করতে পারবেন, 11 দিয়ে যাবে কতর মধ্যে 11 বা পাইলাম হচ্ছে একটা আর 11 একে 11 বিয়োগফলটা ভুল লিখলাম তো 11, তাহলে বিয়োগফল আসে কত 9। এই 9 একটা 0 90, এবার যাবে হচ্ছে কতবার 8 বার, 8 বার দিলে অ্যামাউন্ট আসবে কত 88, বিয়োগফল থাকে কত আবার 2 আবার একটা 0, তারপর আবার আপনি একবার দিবেন আসবে হচ্ছে 20 থেকে যখনই আপনি একবার দিবেন 11 বার বিয়োগফল নামে কত 9, তখন আবার একটা 0, তখন আপনি আবার দিতে পারবেন 8 বার অর্থাৎ 88, আবার বিয়োগফল নামবে কত 2, এভাবে চলতেই থাকবে 0.18। এইটাকে যদি আপনি 100 দ্বারা গুণ চিন্তা করেন তাহলেই আপনার কোশ্চেনের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 18.18%। 0.1818 এটাকে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজে কনভার্ট, মান আসবে হচ্ছে 18.18%। এই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায়, দোয়া করি না আসুক আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষায়, বাট যদি রিপিট হয় যাতে আপনি এই কাজগুলো ক্যালকুলেশনগুলো যাতে করতে পারেন, এই কোশ্চেনটি একটু প্র্যাকটিস করে রাখবেন। এর চাইতে কঠিন প্রশ্ন হওয়া সম্ভব না, আশা করি আপনাদের সময় প্রশ্ন অনেক সহজ হবে, বাট কঠিন যদি হয় এই টাইপের প্রশ্ন আসতে পারে। ক্যালকুলেশন তারপরে হচ্ছে সূত্র, এগুলো অবশ্যই আপনাদেরকে শিখে রাখা লাগবে, একটু প্র্যাকটিস করবেন, করলেই সম্ভব। আসেন পরবর্তী কোশ্চেনে যাই। এখানে আপনাকে যার পরিমাণ বের করতে বলা আছে সেটা হচ্ছে মোট ব্যয়, উৎপাদন ব্যয় টপিক থেকে আসা প্রশ্ন। উৎপাদন ব্যয় থেকে আপনাকে মোট ব্যয় বের করতে বলা হচ্ছে। দেখেন প্রশ্নে শুরুতে প্রত্যক্ষ কাঁচামাল এর পরিমাণ দেওয়া, আসেন অঙ্কটা আমরা সবাই লিখে করার চেষ্টা করি, সম্ভব হলে খাতার মধ্যে লিখবেন, সম্ভব হলে খাতার মধ্যে লিখে নেবেন, অথবা জাস্ট আপনি মুখে মুখে যোগ বিয়োগটা আমার সাথে করার চেষ্টা করেন। প্রত্যক্ষ কাঁচামালের সাথে কাকে যোগ দিব আমরা, কাঁচামালের সাথে যোগ দিব প্রত্যক্ষ মজুরির পরিমাণ, কাঁচামাল যোগ মজুরির পরিমাণ দেওয়া আছে 50,000 টাকা। কাঁচামাল এবং মজুরিকে যদি আপনি যোগ করেন তাহলে পাওয়া যাবে হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ আপনি পাবেন এখানে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মুখ্য ব্যয়ের সাথে এবার আপনি যোগ করে দিবেন কারখানা উপরিব্যয় এর পরিমাণ, কারখানা উপরিব্যয়। খেয়াল করেন উৎপাদন ব্যয় টপিক থেকে এখন পর্যন্ত কোনো অঙ্ক কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসে নাই, হয়তো এই অঙ্কটা দিয়ে স্টার্ট হইতে পারে। থেকে শিখে রাখি যাতে পরীক্ষাতে অঙ্ক আসলে যেন আপনি সহজে অ্যান্সার করে দিয়ে আসতে পারেন। কারখানা উপরিব্যয় কি বলা আছে, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 10%, প্রত্যক্ষ মজুরি অর্থাৎ 50,000, এই 50,000 টাকার হবে হচ্ছে 10%, 50,000 টাকা 10% করলে কারখানা উপরিব্যয়ের পরিমাণ আসবে হচ্ছে 5,000 টাকা। মুখ্য ব্যয়ের 10% না স্যার, এটা প্রত্যক্ষ মজুরির 10%, অর্থাৎ 50,000 টাকার 10% 5,000 টাকা হয়। এবার মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়, আর উৎপাদন ব্যয়ের পরিমাণ হবে 2,05,000 টাকা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে এবার আপনি দুইটা বিষয়কে যোগ করবেন,
একটা হচ্ছে আপনার প্রশ্নে দেওয়া প্রশাসনিক খরচ যা বিক্রয়ের 5%, আর একটা বিক্রয় খরচ যা হচ্ছে বিক্রয়ের 10%। বিক্রয়ের পরিমাণ প্রশ্নে 5 লক্ষ টাকা দেওয়া আছে, তাইলে একটা হচ্ছে 5 লক্ষ টাকার 5%, আরেকটা হচ্ছে 5 লক্ষ টাকার 10%। তাইলে আপনার মোট ব্যয় চলে আসবে। আশা করি উৎপাদন ব্যয়ের সাথে আমরা শুরুতে যেটা যোগ করব সেটা হচ্ছে প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় এর পরিমাণটা হচ্ছে 5 লক্ষ টাকা, এর 5%। 5 লক্ষ টাকার 5%-এ আসে হচ্ছে 25,000 টাকা। আর তারপরে আমরা লিখব হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ, এর পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা, এর 10%। 5 লক্ষ টাকা 10% করলে টাকাটা হবে হচ্ছে 50,000। এই সমস্ত টাকাগুলো যদি আমরা এবার যোগ দেই, 2,05,000 আর 25, 2,30,000, 2,30,000 আর 50 কত হইল? 2,80,000 টাকা। 2,80,000 টাকা হবে আমাদের উত্তর, যেটা ডি নাম্বার অপশনে আমরা পাবো, 2,80,000 টাকা। দেখেন বুঝতে পারছি কিনা এই পর্যন্ত? কাঁচামাল মজুরি যোগ করে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে উৎপাদন উপরিব্যয়, উৎপাদন উপরিব্যয়ের সাথে দুইটা খরচ প্রশাসনিক আর বিক্রয়ের, এই দুইটা যোগ করলে আপনি পাবেন মোট ব্যয়ের পরিমাণ 2,80,000 টাকা হবে প্রশ্নের সঠিক উত্তর। দেখি বুঝতে পারছি সবাই? তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন সমাধান করে আসেন। পরবর্তী প্রশ্ন, এটা সমন্বয় দাখিলা টপিকের প্রশ্ন। সমন্বয় দাখিলা থেকে আপনার মিনিমাম একটা প্রশ্ন আপনার পরীক্ষাতে আসার খুব ভালো সম্ভাবনা আছে। সো এই প্রশ্নটা হয়তোবা কমন পড়লেও পড়ে যেতে পারে। একটু ভালো মতো বুঝে শুনে আসেন, সমাধান করার চেষ্টা করি। দেখেন এই প্রশ্নে বলা আছে যে অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তির পরিমাণ, অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি, ভুলবশত এটাকে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। কি হিসাবে লিপিবদ্ধ করছেন? আয় হিসাবে। টাকা অগ্রিম পাইছেন অনুপার্জিত আয়, লিপিবদ্ধ করছেন কি হিসাবে? আয় হিসাবে, ভুলবশত। তো সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদার মধ্যে আপনি কি লিখবেন? আপনি প্রাথমিকভাবে যেহেতু আয় হিসাবে এটাকে লিপিবদ্ধ করছেন, তাই আপনি এই আয়ের পরিমাণটাকে হ্রাস করার জন্য আয় হিসাবটাকে লিখবেন হচ্ছে ডেবিট। আয় হিসাবটা হবে ডেবিট। আর অনুপার্জিত আয় যেটা বেসিক্যালি হচ্ছে দায়, এই দায়ের টাকাটাকে লেখার জন্য অনুপার্জিত আয়কে করতে হবে হচ্ছে ক্রেডিট। তাহলে এই হবে হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা, আয় হিসাবটা হবে ডেবিট আর অনুপার্জিত আয় এটা হবে হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে সমন্বয় দাখিলার ব্যতিক্রম যে নিয়ম, এই ব্যতিক্রম নিয়মের সমন্বয়, যেখানে অনুপার্জিত আয়কে প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। আর যদি অনুপার্জিত আয়কে সঠিকভাবে, এটা তো ভুলবশত লিপিবদ্ধ করা হয়েছে, যদি আমরা সঠিকভাবে লিপিবদ্ধ করতাম, অনুপার্জিত আয়কে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় কোন হিসাবে? এটাকে অনুপার্জিত দায় হিসেবে, অনুপার্জিত আয় অর্থাৎ প্রাথমিকভাবে যদি এটাকে আমরা দায় হিসাবে লিপিবদ্ধ করি, তাহলে যেই সমন্বয় জাবেদাটা হতো সেটা হচ্ছে এ নাম্বার অপশনে, অনুপার্জিত আয় হবে ডেবিট আর আয় হিসাবটা হবে ক্রেডিট। যদি এটাকে প্রাথমিকভাবে দায় হিসাবে লেখা হয়, যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়মের সমন্বয় দাখিলা, তাহলে অনুপার্জিত আয়ের স্বাভাবিক নিয়মটা হচ্ছে এ নাম্বার অপশনে, আর অনুপার্জিত আয়ের এই ব্যতিক্রম নিয়মটা যেটা আমাদের পরীক্ষার অ্যান্সার, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের উত্তর। তো খেয়াল রাখা লাগবে প্রশ্নে কি দেওয়া থাকতেছে, আয় হিসাবে লিপিবদ্ধ, সো সি নাম্বার উত্তর। দায় হিসাবে লিপিবদ্ধ, তখন কিন্তু এ নাম্বার উত্তর হতো। আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব মজুদ ঘূর্ণন অনুপাত। মজুদ ঘূর্ণন, ঘূর্ণন মানে হচ্ছে আবর্তন, মজুদ আবর্তনের অনুপাত বলা আছে 6 গুণ বা 6 বার। গুণ, বার, টাইমস যে কোনোভাবে আমরা মজুদ আবর্তনের মানকে দেখাতে পারি। গড় মজুদের পরিমাণ বলা আছে 20,000 টাকা। প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় এটা নির্ণয় করতে বলা আছে। এই প্রশ্নের জন্য আমরা শুরুতেই মজুদ আবর্তন এর সূত্র লিখে নিতে চাই। মজুদ আবর্তন এর সূত্র আমরা জানি আশা করি সবাই। মজুদ আবর্তনের জন্য সূত্র হবে, উপরে আপনি লিখবেন বিক্রিত পণ্যের ব্যয়, উপরে লিখব বিক্রিত পণ্যের ব্যয় আর ডিভাইডেড বাই নিচে মান হবে হচ্ছে গড় মজুদ এই সংক্রান্ত।
বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখানে মজুদ আবর্তন এর মান হচ্ছে 6 গুণ বা 6 বার সমান বিক্রিত পণ্যের ব্যয়, এই মান আমরা জানি না, এই মান আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বাট আমরা কিন্তু গড় মজুদের মানটা জানি, গড় মজুদের মানটা হচ্ছে 20,000 টাকা। গড় মজুদের মান বসালাম 20,000 টাকা। এবার গড় মজুদ 20,000 আরও 6 গুণ, এই দুটাকে আড়াআড়ি বজ্র গুণন করলেই আপনার বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আসতেছে, 20,000-এর সাথে আমরা ওই 6কে গুণ দিয়ে দিব। 20,000-এর সাথে 6 দ্বারা গুণ করলে 1,20,000 টাকা আসে, আর 1,20,000 টাকাই হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এর মান হবে 1,20,000 টাকা। জাস্ট মজুদ আবর্তনের সূত্রে মান বসাইলেই অঙ্ক মিলিয়ে ফেলা সম্ভব। এবং এই টাইপের যে প্রশ্ন মজুদ আবর্তন, এই টাইপের একটু কঠিন ক্যাটাগরির একটা অঙ্ক কিন্তু এই বছর পরীক্ষাতে আসছে। এটাই অনেকটুকু কঠিন পরীক্ষার জন্য। এর চাইতেও কঠিন যদি প্রশ্ন হয় কেমন হতে পারে খেয়াল করেন। এই যে প্রশ্নটা, এটা এই বছরের লিখিত পরীক্ষার মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি এইটাও আপনার অপশনে চলে আসে পরীক্ষাতে, তখন কিভাবে সলভ করবেন শিখে রাখেন, যাতে এই আদলের যে কোনো প্রশ্ন আসলে যেন আমরা সলভ করতে পারি। কারণ অনুপাত টপিকটা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু নতুন ধরনের প্রশ্ন নিয়ে আসছে, এইটা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে কপি করা বা কমন আসাটা অমূলক কিছু না, আসতেই পারে। আসলে এই অঙ্কটা আমরা শিখে নেই। 6 নাম্বার প্রশ্ন, XYZ কোম্পানি তার মোট বিক্রয়ের পরিমাণ 3 লক্ষ টাকা দিয়ে রাখছে, মজুদ আবর্তন এর অনুপাত হচ্ছে 6 গুণ বা 6 বার। এখানে মোট লাভের অনুপাত, মোট লাভের অনুপাত বলা আছে কত, 20%। মোট লাভ হবে কত পার্সেন্ট, 20%। তাহলে আপনারা হিসাব করে ফেলতে পারেন। যেহেতু আপনার প্রশ্নে কিসের পরিমাণ দেওয়া, মোট বিক্রয়ের পরিমাণ দেওয়া, বিক্রয়ের পরিমাণ কত টাকা দেওয়া, 3 লক্ষ টাকা, আর এই 3 লক্ষ টাকার উপরে মোট লাভ এর পার্সেন্টেজ বলা আছে, মোট লাভ কত পার্সেন্ট হবে, 20%। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে মোট লাভের পরিমাণটা বের করতে পারি। মোট লাভের পরিমাণ হবে এই 3 লক্ষ টাকা এর 20%। 3 লক্ষ টাকা এর 20% যদি আপনি করেন, 3 লক্ষ টাকার 20%-এ আসবে হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা হবে হচ্ছে মোট লাভের পরিমাণ। আশা করি পার্সেন্টেজের ক্যালকুলেশনে কারো ঝামেলা হওয়ার কথা না, আশা করি মনে আছে সবার। আমি দেখাই দিচ্ছি একবার। 3 লক্ষ এর 20%, 20% কথার মানে কি, 20% মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। 100-র 2টা শূন্য আর 3 লক্ষের 2টা শূন্য কাটাকাটি দিয়ে দেন, আর এবার গুণ করেন। 3 আর 2, 3 দুগুণে কত হয়, 6, আর শূন্য আছে 1 2 3 4, আর এখানে একটা, তার মানে 6-এর পরে 5টা শূন্য বসান। 6-এর পরে 5টা শূন্য বসাইলেই মান চলে আসে। সরি, 1 2 3, 3টা শূন্য, 4টা তো না, 3টা শূন্য, 1 2 3, 3টা শূন্য, এই 3টা শূন্য করলেই 4টা শূন্য, 1 2 3, এখানে 3টা, এখানে একটা, 4টা শূন্য। তাহলে 4টা শূন্য বসাইলে আমাদের মান হবে হচ্ছে এখানে কত, 60,000 টাকা। তাহলে এখানের 3, এখানের 1, মোট 4টা শূন্য, 6-এর পরে 4 শূন্য বসাইলে মান আসতেছে কত, 60,000 টাকা পার্সেন্টেজের ক্যালকুলেশন অনুযায়ী। ওকে, 60,000 টাকা কি বের করলাম, মোট লাভ। এবার আপনি বের করবেন বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব এইভাবে। আমরা আমাদের বিক্রয়ের পরিমাণ যে 3 লক্ষ, এখান থেকে আমরা এই 60,000-কে বাদ দিব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এর মান পাবো হচ্ছে 2,40,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের মান হবে 2,40,000। এখানেই অঙ্কের ঝামেলা শেষ না, আরও ঝামেলা আছে। প্রশ্নে দেখেন বলা আছে, আচ্ছা মজুদ আবর্তনের যে মানটা দেওয়া সেটা, সেই মানটুকু আমরা একটু আগে বসাই। এখানে আমরা একটু মজুদ আবর্তনের মান বসাই, তারপরে গিয়ে দেখেন বাকি অঙ্ক সমাধান হয় কিভাবে। মজুদ আবর্তন যার সূত্র আমরা জানি, যে একটু আগে আমরা করলাম, যে বিক্রিত পণ্যের ব্যয় এইটা ডিভাইডেড বাই হচ্ছে গড় মজুদ। তো আমাদের প্রশ্নের মধ্যে যার যার মান দেওয়া আছে, মজুদ আবর্তনের মান দেওয়া আছে 6 গুণ, মানে হচ্ছে 6 বার লিখলাম আমরা এখানে 6 গুণ। আর আমাদের প্রশ্নে গড় মজুদ এর পরিমাণটা দেওয়া নাই, কিন্তু আমরা প্রশ্নে বিক্রয় এবং হচ্ছে মোট লাভ, বিক্রয় এবং মোট লাভ এখান থেকে আমরা নির্ণয় করছি কিসের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এই মানটা আমরা অলরেডি পাইছি কত, 2,40,000।
এই মানটা আমরা নিয়ে এখানে বসাতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় এর মান হচ্ছে 2,40,000। সো এইখান থেকে আমরা এবার বের করব গড় মজুদ। তারপরে অঙ্ক শেষ হবে না। এই অঙ্ক এই বছরের ভর্তি পরীক্ষার জন্য সবচাইতে ওয়ান অফ দ্য টাফ কোশ্চান ছিল এইটা। সো এইটা যদি সলভ করেন, এই আদলের প্রশ্ন আসলে আর আশা করি পরীক্ষা হলে ভয় পাওয়া লাগবে না। স্যার গড় মজুদ কীভাবে সমাধান করবেন? গড় মজুদ দেখেন, এই গড় মজুদের সাথে 6 গুণ কিন্তু গুণ হয়ে যাবে। আর গড় মজুদ বের করার জন্য জাস্ট আপনি এই 2,40,000কে এই পাশের যে 6 গুণ ছিল এই 6 দ্বারা ভাগ করে দিবেন। 2,40,000কে 6 দ্বারা ভাগ করলেই আপনি পাবেন এখান থেকে গড় মজুদের পরিমাণ। 40,000কে 6 দ্বারা গুণ করলে 2,40,000 হয়, 4 6 24। তার মানে আমরা পেলাম এখান থেকে গড় মজুদ এর পরিমাণ হচ্ছে কত? 40,000 টাকা। গড় মজুদ 40,000। এখানেই অঙ্ক শেষ না। প্রশ্নে বলা আছে যে সমাপনী মজুদ পণ্য এইটা প্রারম্ভিক মজুদের তুলনায় কত? 4,000 টাকা বেশি। 4,000 টাকা বেশি কে? সমাপনী মজুদ পণ্য। তার মানে সমাপনী মজুদ পণ্য হবে যত টাকা আমাদের প্রারম্ভিক মজুদ তার চাইতে কত টাকা বেশি? 4,000 টাকা বেশি। দেখেন এই জায়গাটা ভালো মতো বুঝতে পারছি কিনা? সমাপনী মজুদ পণ্য হচ্ছে প্রারম্ভিকের তুলনায় 4,000 বেশি। তাহলে সমাপনীর পাশে আমরা লিখতেই পারি যে প্রারম্ভিক মজুদ পণ্য আর সাথে 4,000 যোগ করলেই কিসের পরিমাণ আসবে? সমাপনী মজুদ পণ্যের পরিমাণ আসবে, তাই তো? এবার আমরা গড় মজুদের সূত্রটা একটু যদি লিখি, খেয়াল করেন যে গড় মজুদ এর যেই সূত্র, আমাদের গড় মজুদের সূত্র আমরা জানি যে প্রারম্ভিক মজুদ অর্থাৎ বছরের শুরুতে যে মজুদ পণ্য দিয়ে আমরা ব্যবসায় শুরু করি, এর সাথে আমরা বছরের শেষের পণ্য বা সমাপনী মজুদ পণ্য এইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই কি আসে? গড় মজুদ। প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি আসবে? গড় মজুদের পরিমাণ। আসেন এখানে মান বসাই। তাহলে গড় মজুদের মান প্রশ্নে আপনি বের করছেন কত? 40,000 সমান সমান আপনার এখানে আসতেছে কি? প্রারম্ভিক মজুদ, যেটা আপনি জানেন না, সমাপনী মজুদ এইটাও আপনি জানেন না, বাট এটাকে আপনি 2 দ্বারা ভাগ করেন। তো 40,000কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 80,000 টাকা। তাহলে আপনার হিসাবটা হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ এই দুইটা যোগ করলে আমাদের এখানে 40 দুগুণে কত হবে? 80,000 টাকা। বজ্র গুণন করে পেলাম। তাহলে প্রারম্ভিক আর সমাপনী মজুদের সমষ্টি বা যোগফল কত? 80,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য, ক্লু দেওয়া আছে প্রশ্নে যে সমাপনী মজুদ পণ্য এইটা হবে প্রারম্ভিকের চাইতে কত বেশি? 4,000 টাকা বেশি। তাহলে আমরা সমাপনী মজুদ পণ্যের পরিবর্তে লিখতে পারি এইটা যে প্রারম্ভিক মজুদ যোগ অতিরিক্ত কত? আর 4,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ আর 4,000 এই দুইটাকে সমাপনী মজুদ দ্বারা আপনি রিপ্লেস করতে পারেন। তাহলে লাইনটা কেমন দাঁড়াচ্ছে? লাইনটা দাঁড়াচ্ছে এবার এরকম যে একটা প্রারম্ভিক মজুদ এর সাথে যোগ আরও একটা প্রারম্ভিক মজুদ এর সাথে যোগ হচ্ছে 4,000 সমান করলে আপনার কত টাকা আসবে? ওইখানের 80,000 টাকা। 80,000 টাকা। দেখেন এই পর্যন্ত বুঝছি কিনা এটা? প্রারম্ভিক মজুদ, কারণ এই প্রারম্ভিক মজুদ যোগ 4,000 এটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? সমাপনী মজুদ পণ্যের পরিমাণকে বোঝানো হচ্ছে। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ আরেকটা প্রারম্ভিক মজুদ যোগ 4,000 সমান কত হইল? 80,000 টাকা। অঙ্ক প্রায় শেষ। তাহলে প্রারম্ভিক মজুদ মানে হচ্ছে 2টা প্রারম্ভিক মজুদ, আর ওই পাশে এই 80 থেকে যদি আপনি 4,000 টাকাকে বিয়োগ করে দেন, 80 থেকে 4,000 টাকা বিয়োগ করলে কত পাচ্ছি? 76,000 টাকা পাচ্ছি। তো এবার এই 2 প্রারম্ভিক মজুদ সমান যদি 76,000 হয়, তাহলে আপনি বের করতে পারেন এক প্রারম্ভিক মজুদ সমান কত? 76,000কে ভাগ করবেন 2 দ্বারা। 76,000কে 2 দ্বারা ভাগ করলে প্রারম্ভিক মজুদের মান আসবে হচ্ছে 38,000 টাকা। প্রশ্নে বের করতে বলা ছিল প্রারম্ভিক মজুদের পরিমাণ কত? প্রারম্ভিক মজুদের পরিমাণ হবে হচ্ছে 38,000 টাকা। যদি প্রশ্নে সমাপনী মজুদের মান বের করতে বলা হতো, সমাপনী মজুদ বললে এটা হতো 38,000 টাকার চাইতে আরও 4,000 টাকা বেশি। 38 আর 4 যোগ করলে আসে হচ্ছে 42,000 টাকা। তাহলে দুইটা মান, সমাপনী মজুদ বললে 42 আর প্রারম্ভিক বললে হচ্ছে 38। আশা করি
এই টাইপের প্রশ্ন আপনাদের পরীক্ষাতে না আসুক। এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে এই প্রশ্নে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাটলিস্ট এইটা পরীক্ষার হলে মিলাইতে অনেকটুকু বেগ পাইতে হয়েছে, কারণ নিয়ম অনুযায়ী অনেকগুলো ক্যালকুলেশন পরীক্ষার হলে একটু টাফ ডেফিনেটলি আপনার জন্য হবে। সো যারা যোগ বিয়োগ দ্রুত করতে পারে তাদের জন্য এটা আহামরি কঠিন কিছু না, তারা এটা সহজে আশা করি মিলাইতে পারে। বাট যারা একটু সূত্র ভালো মতো জানি না বা ক্যালকুলেশন দ্রুত করতে পারি না তাদের ক্ষেত্রে একটু আটকাইতেই হবে। সো এখন এই দুর্বলতাগুলো কাটায় নেওয়ার সময় চলে আসছে আপনার, আর এই দুর্বলতাগুলো যাতে আপনি খুব সহজে কাটাইতে পারেন এই জন্যই আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ফ্রি ক্লাস। আজকে 11 তারিখে আপনাদের ক্লাস হচ্ছে, আগামীকালকে 12 তারিখ এবং তারপরে 13 তারিখ, এই 2 দিনেই কিন্তু আপনাদের ইংরেজি বিষয়ের উপরে ক্লাস থাকবে। ইংরেজির মোহাইমিনুল স্যার তিনি হচ্ছেন আপনাদের 2টা ক্লাস দিবেন পরপর 2 দিন, 12 তারিখ 13 তারিখ। তারপরে আবার 14 তারিখে থাকবে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ক্লাস, 15 তারিখে আপনারা পাবেন ফিনান্স, আর 16 তারিখে পাবেন হচ্ছে মার্কেটিংয়ের ক্লাস। এইভাবেই আমরা টোটাল 15 দিনের প্রস্তুতি শেষ করতেছি। সো পরবর্তী দিনের যে ক্লাসগুলো আছে অবশ্যই সবাই টাইমলি থাকবেন। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যে দুর্বলতাগুলো ছিল সেইগুলো আশা করি আপনারা ধীরে ধীরে কিছুটা কাটাই উঠতে পারতেছেন, কারণ কিছুটা গাইডলাইন আশা করি এর মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন যে আসলে কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কোন জায়গাগুলো আসলে আমি বুঝি নাই। তো এই যেই জায়গাগুলোতে আপনার দুর্বলতাগুলো আপনারা চিহ্নিত করতে পারতেছেন এগুলো আশা করি সমাধান করে নেবেন। পরবর্তী প্রশ্ন খেয়াল করেন, এইটা বেশ সহজ। 31শে ডিসেম্বর 2024 রেওয়া মিলে তথ্য দেওয়া আছে কি 12% ব্যাংক ঋণ। 12% ব্যাংক ঋণ কত? 40,000 টাকা। আর এই ঋণের উপরে প্রদত্ত সুদ হচ্ছে 3,800। তো আয় বিবরণীতে কত টাকার সুদ ব্যয় ডেবিট করা হয়েছে? তাহলে আয় বিবরণীতে আপনি হচ্ছে মোট সুদের পরিমাণ কত টাকা দেখাবেন এইটা বেসিক্যালি বের করতে হবে। আয় বিবরণীতে মোট সুদ কত টাকা হবে? তাহলে আমাদের টাকার পরিমাণ কত? 40,000। 40,000 টাকার উপরে আমরা সুদ দিব কত? 12%। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে দেখেন 40,000 ইন্টু 12 ডিভাইডেড বাই হচ্ছে 100, 1020 1020 কেটে দিলাম, তাহলে থাকলো কত? আর 400 ইন্টু 12। আমরা 4 দিয়ে 12কে গুণ দিই, 4 12 কত হয়? 4 12 48। শূন্য আছে কয়টা? 2টা শূন্য, একটা 2টা। 48-এর পরে 2 শূন্য, তার মানে আমাদের মোট সুদের পরিমাণ কত আসবে? 4,800। এবং এই টাকাটাই আমরা আয় বিবরণীতে মোট সুদ হিসেবে দেখাবো, 4,800 টাকা। এবার প্রশ্নের মধ্যে মজাটাও হইতো এখানে, যদি প্রশ্নে আপনাকে বের করতে বলা হতো যে বকেয়া সুদের পরিমাণ কত। বকেয়া সুদের পরিমাণ যদি বের করতে বলে তখন আপনার মোট সুদ 4,800 মাইনাস প্রদান করছেন প্রদত্ত সুদ কত? 3,800। এই 3,800 যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনার বকেয়া সুদের পরিমাণ হবে 1,000 টাকা। আর এইটাকে আপনি দেখাবেন চলতি দায় হিসাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে প্রশ্ন যদি বলা হতো যে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে আমাদের বকেয়া সুদের পরিমাণ কত হতো, তখন উত্তর বলতাম 1,000 টাকা। আর সুদ ব্যয়ের পরিমাণ বলা আছে যা দেখাবো আয় বিবরণীতে, এখন উত্তর হবে 4,800। আশা করি ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে যাই। এইটা হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতির একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক অলরেডি আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাতে একাধিকবার আসছে। বুক ভ্যালু নির্ণয় করা মানে হচ্ছে বহিমূল্য নির্ণয় করা। বহিমূল্য নির্ণয়ের অঙ্ক আপনার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য বেশ ইম্পর্টেন্ট। সো আসেন এই প্রশ্নটা একটু বুঝে বুঝে আমরা সমাধান করে নেই। প্রশ্নে বলা আছে কোম্পানি 1 জানুয়ারি 2023 এই তারিখে 1 লক্ষ টাকার একটা মেশিন ক্রয় করে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করছেন, প্রত্যেক বছর 10% হবে হচ্ছে আমাদের অবচয়ের হার। তাহলে 2024 সালের শেষে আমার মেশিনের বহিমূল্য বের করতে হবে। তাহলে যেহেতু 2023 সালে আপনি ক্রয় করছেন, তাহলে শুরুতেই আপনি 2023 সালের অবচয় কত হয় এইটা নির্ণয় করে নিয়ে আসেন। 2023 আমরা ক্রয় করছি, ক্রয় মূল্য 1 লক্ষ, এর উপরে আমাদের অবচয়ের হার হবে 10%। তাহলে আমাদের 2023 সালে প্রথম বছরে 2023 এটা হচ্ছে আমাদের প্রথম বছর, তাহলে প্রথম বছরের অবচয় কত হয় স্যার? 10,000 টাকা।
এটা হবে হচ্ছে আমাদের প্রথম বছরের অবচয়ের পরিমাণ। এবার দ্বিতীয় বছরে যেটা করব আমরা প্রথমেই ক্রয় মূল্য থেকে দ্বিতীয় বছরে আমরা এই অবচয়ের টাকা বাদ দিয়ে আমাদের দ্বিতীয় বছরের শুরুতে এটার বহিমূল্য হচ্ছে কত 90,000। এবার আমরা দ্বিতীয় বছর যেটা অর্থাৎ 2024 সাল, আমরা এবার 2024 সালের অবচয় বের করব অর্থাৎ দ্বিতীয় বছর। তাহলে দ্বিতীয় বছরের অবচয় বের করার আগে ক্রয় মূল্য থেকে আগের বছরের অবচয়টা বাদ দিয়ে বহিমূল্য, এইভাবেই তো ক্রমহ্রাসমান জের পদ্ধতি করতে হয়। অবচয় বের করবেন, মূল্য থেকে অবচয় বাদ দিবেন, বাকি টাকার উপর আবার অবচয়, এভাবেই কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে 2024 সালের ক্ষেত্রে আমরা অবচয় আবার ওই আগের মতো 10%, 90,000 টাকা, 10%-এ অবচয় হবে কত টাকা 9,000 টাকা। তাহলে এবার আমাদের 2024 সালের শেষে সম্পত্তির বহিমূল্য বা বুক ভ্যালু এর পরিমাণ কত হয় 90,000 টাকা থেকে আমরা 9,000 টাকা বাদ দিব, তাহলে কত টাকা আসবে 81,000 টাকা। বহিমূল্যের পরিমাণ উত্তর হবে হচ্ছে 81,000 টাকা। যদি আমাদেরকে এর পরবর্তী বছর করতে বলা হয় তাহলে পরবর্তী বছরে আবার কি 81,000 টাকার উপর 10%, 8,100, ওইটা বাদ দিলে তার পরবর্তী বছরের বহিমূল্য। এভাবেই আমরা মূল্য থেকে অবচয় নির্ণয় করে অবচয় বাদ দিয়ে একাধিক বছরের বহিমূল্য এভাবেই আমরা করতে পারি। যদিও আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বহিমূল্য বা বুক ভ্যালু বের করার জন্য এই সূত্র আমরা ব্যবহার করে থাকি সাধারণত, সি ইন্টু 1 - r⁻t, অর্থাৎ এখানে সি এর পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা, তারপরে ইন্টু 1 মাইনাস অবচয়ের হার 10% মানে হচ্ছে 0.1 টি, 2023 আর 2024 মানে হচ্ছে 2 বছর, টি এর মান হবে হচ্ছে 2। চাইলে আপনারা এই নিয়মেও করতে পারেন, তবে এই নিয়মটা অপেক্ষাকৃত একটু জটিল, অনেকে হয়তো বা এই নিয়মের সাথে অভ্যস্ত না। এখানে আপনার একটু সময় লাগলেও আপনি মোটামুটি শিওর যে মিলাইতে পারবেন। আর ওই নিয়ম যদি ক্যালকুলেশনে দুর্বল হন তাহলে তো কিছু করার নাই। সো যেটা সহজ মনে হয় এইটাই আশা করি আপনারা প্র্যাকটিস করবেন বা এই নিয়মটাই ফলো করবেন। আসেন পরবর্তী অংশীদারি কারবারের একটা অঙ্ক দেখি আমরা। অংশীদারি কারবার এখানে 3:2 এইভাবে তারা হচ্ছে লাভ ক্ষতি বন্টন করে নেয়, অর্থাৎ মোট যত লাভ হবে তার 5 ভাগের মধ্যে 3 ভাগ অংশ এ পাবে আর বি পাবে হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ অংশ। এই হচ্ছে আমাদের 3/2, 3:2 এর নিয়ম অনুযায়ী কে কতটুকু অংশ পাবে। মোট মুনাফা প্রশ্নে যেটা বলা আছে 1,00,000 টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা, আর এখান থেকে এ তার বেতন বাবদ পাবে হচ্ছে 10,000 টাকা, আর এ এর বেতন পরবর্তী মুনাফার উপর অর্থাৎ এ কে বেতন দেওয়ার পরের যে মুনাফা এর উপর বি এর বোনাস হবে কতটুকু, লাভের কত পার্সেন্ট 10% হচ্ছে বি পাবে হচ্ছে বোনাস। তাহলে আসেন কে কত টাকা পাচ্ছে এইটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। শুরুতে আমাদের মোট মুনাফা 1,00,000, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব এ যে বেতন পাবে, এ বেতন বাবদ পাবে হচ্ছে 10,000, এই টাকাটা শুধু এ পাবে। এর বেতন বাদ দেওয়ার পরবর্তী মুনাফা কত হয় 90,000, আর যে এর বেতন বাদ দেওয়ার বেতন পরবর্তী মুনাফা কত টাকা পেলাম 90,000। এই টাকার উপর বি কি পাবে, বি পাবে হচ্ছে বোনাস পাবে। বি বোনাস পাবে কত বলা আছে প্রশ্নে 10%, বি বোনাস পাবে 10%, 90,000 টাকার 10% করলে আসবে 9,000 টাকা। তাহলে এর বেতন যেমন বাদ দিছেন বি এর বোনাসও তেমন আপনি বাদ দিবেন। তাহলে বি এর বোনাস যদি আপনি বাদ দেন আসে কত 81,000, আর এই 81,000 টাকাই হচ্ছে আপনার বন্টনযোগ্য মুনাফা। এই টাকাটাই আমরা অংশীদারদের মধ্যে অংশীদার এ এবং অংশীদার বি এদের মাঝে আমরা কি করব, টাকাটা বন্টন করে দিব, ভাগ করে দিব। আমাদের প্রশ্নে এ এর মোট আয় কত এইটা বের করতে বলা আছে, বি এর কিছু বের করতে বলে নাই, তাই কষ্ট করে বি করা লাগবে না, শুধু এ কত পাচ্ছে এইটা আমরা একটু বের করে নেই। এ মুনাফা পাচ্ছে কত টাকা, টোটাল যে 81,000, এই 81,000 টাকার মধ্যে এ পাবে কত অংশ 5/3, এখানে লিখবো হচ্ছে আমরা 5/3।
তাহলে ৮১,০০০-এর 5/3 ভাগ করবেন। ৮১,০০০, ৮১,০০০কে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন তাহলে 5 16 হচ্ছে ৮০, আর 200-তে হচ্ছে ১,০০০, অর্থাৎ 5 দিয়ে ৮১,০০০-রে কাটলে হবে হচ্ছে ১৬,২০০। ১৬,২০০, আর এই ১৬,২০০কে যদি আপনি 3 দ্বারা গুণ করেন, 3 ষোলো 48, আর 3 দুগুণে 6, তার মানে হচ্ছে ৪৮,৬০০ টাকা। তাহলে এ তার মুনাফার অংশ বাবদ পাচ্ছে। এর মুনাফার অংশ হচ্ছে কত? এর মুনাফার অংশ হচ্ছে ৪৮,৬০০। এ আর পাইছে হচ্ছে ব্যবসায় থেকে বেতন। তাহলে এই ৪৮,৬০০ এবং বেতন, এই দুইটা মিলায়ে যোগ করে ৪৮,৬০০ আর সাথে যোগ হচ্ছে ১০,০০০, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ৫৮,৬০০। এ ব্যবসায় থেকে দুইটা জিনিস পাচ্ছে, একটা হচ্ছে এর বেতন ১০,০০০ টাকা, আরেকটা হচ্ছে এর মুনাফার অংশ। মুনাফার অংশ কত? ৪৮,৬০০। জাস্ট এই দুইটাকে যোগ করলেই আপনি উত্তর পেয়ে যাবেন ৫৮,৬০০। বাট যদি এই প্রশ্নে বি এর টাকা বের করতে বলা হয় কত হইতো? নিজের একটু বের করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? এইখানে বের করবেন হচ্ছে বি কত টাকা পাচ্ছে। এই যে মোট ৮১,০০০ টাকা, ৮১,০০০ টাকা এর মধ্য থেকে বি পাবে 5/2 অংশ। 5/2 অংশ মানে কত টাকা? 5/2 অংশ মানে হচ্ছে ১৬,২০০ ডাবল, তার মানে ৩২,৪০০। তাহলে বি পাচ্ছে ৩২,৪০০ টাকা। ৩২,৪০০ টাকা সাথে যোগ দিবেন বি এর বোনাস। বি এর বোনাস ছিল কত? ৯,০০০। তাহলে টোটাল সে পাবে ৪১,৪০০। ৪১,৪০০ টাকা এইটা পাবে হচ্ছে বি। বি পাবে টোটাল ৪১,৪০০ টাকা, আর এর জন্য অ্যান্সার হচ্ছে ৫৮,৬০০। একটা প্রশ্নই যদি আপনি এরকম বুঝে শুনে ক্যালকুলেশনগুলো করতে পারেন, এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে আশা করি আপনি খুব সহজেই উত্তর মেলাতে পারবেন। আসেন পরবর্তী প্রশ্নে যাই। এরকমের জটিল জটিল প্রশ্নগুলো যদি আমরা একটু বুঝে বুঝে সমাধান করি তাহলে আর প্রিপারেশনের ঘাটতি আশা করি থাকবে না। এখানে ত্যাগ অনুপাত নির্ণয় করা শিখবো আমরা। ত্যাগ অনুপাত খুবই ইম্পর্টেন্ট। আপনার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অংশীদারি থেকে কিন্তু অলরেডি ত্যাগ অনুপাত পরীক্ষাতে আসছে। সো এই ত্যাগ অনুপাতের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এখানে এক্স এবং ওয়াই তারা দুজন অংশীদার, অনুপাত হচ্ছে 2:1। তারা হচ্ছে নতুন করে ব্যবসায় জেডকে নিয়ে আসছে, এবং জেড আসার পরে তাদের তিনজনের নতুন অনুপাত, অর্থাৎ এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, এক্স ওয়াই জেড, তাদের অনুপাতের মান কত? 2:1। এই 2:1 এটা হচ্ছে তাদের তিনজনের জন্য নতুন অনুপাত, আর 2:1 যেটা প্রশ্নে বলা ছিল এটা হচ্ছে তাদের পুরাতন অনুপাত। সো পুরাতন থেকে নতুনটাকে যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনার ত্যাগ অনুপাত চলে আসবে। আসেন এখান থেকে আমরা ত্যাগ অনুপাত নির্ণয় করা শিখি। ত্যাগ অনুপাত নির্ণয় করার জন্য আমাদের যেটা সূত্র সেটা হচ্ছে পুরাতন অনুপাত থেকে আমরা নতুন অনুপাতকে বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব। ত্যাগ অনুপাতের সূত্র, পুরাতন থেকে বাদ দিব হচ্ছে নতুন, এক্স এর মান বের করব আর হচ্ছে ওয়াই এর মান বের করব। পুরাতন অনুপাতের মান 2:1, 2:1 যোগ করে কত পাই? 3। 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে প্রথমজন এক্স, 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে পরের জন অর্থাৎ ওয়াই। এই যে 2:1 যোগ করে 3/2 এক্স এর জন্য, 3/1 ওয়াই এর জন্য, মাইনাস নতুন অনুপাত। নতুন অনুপাতটা কত দেওয়া আছে? 2:1, 2:1 যোগ করলে কত পাই? 4। 4 ভাগের মধ্যে এক্স এর অংশ হচ্ছে প্রথমটা অর্থাৎ এই 2, 4 ভাগের মধ্যে ওয়াই এর অংশ হচ্ছে 1 অর্থাৎ এই মাঝেরটা 1, আর লাস্টের যেটা 1 এটা কার জন্য? এটা হচ্ছে জেড এর অংশ। জেড তো আর কোনো ত্যাগ করতেছে না, ত্যাগ করবে কারা? পুরাতন অংশীদাররা। সো পুরাতন অংশীদার এক্স এবং ওয়াই, তাদের জন্য আমরা বের করব ত্যাগ অনুপাত। জাস্ট মান বসাইলাম, এবার শুধু বজ্র গুণন করলেই আপনার উত্তর মিলে যাবে। দেখেন শর্টকাটে আপনি কিভাবে করতে পারেন। আপনি এই 2 আর হচ্ছে 4 এইটাকে গুণ দিবেন, 4 দুগুণে কত হয়? 8। তারপর এবার হচ্ছে 3 আর 2 গুণ দিবেন, 3 দুগুণে কত হইল? -6। ওকে, সেম কাজ এখানেও 1 আর 4 গুণ দিবেন, 4 একে কত হইল? 4,
3 আর 1 যদি গুণ দেন 3 একে কত হইল 3। এবার শুধু বিয়োগ ফল, 8 থেকে 6 গেলে কত 2, 4 থেকে 3 বাদ দিলে 1। তার মানে আপনার x এবং y এর ত্যাগ অনুপাতের মান হবে হচ্ছে 2:1। ত্যাগ অনুপাতের উত্তর হবে 2:1। 2:1। চাইলে আপনি লসাগু নির্ণয় করেও করতে পারেন, অথবা এরকমের বজ্র গুণন করে মান বসাইতে পারেন। মনে রাখবেন প্রথম যেই মানটা এটা দিয়ে তার ডান পাশেরটা এটা প্রথমে মান বসবে, 4 দুগুণে 8 এই মানটা প্রথমে বসবে। তারপর এই যে 1 আর হচ্ছে 4, 4 একে 4 এই মানটা প্রথমে বসবে, আর পরবর্তী মানটা মাইনাস দিয়ে বসাই দিবেন। এভাবে করে বিয়োগ করলে আপনার উত্তর চলে আসতেছে 2:1। তাহলে ত্যাগ অনুপাতের মান হবে 2:1। পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত বাদ দিলেই ত্যাগ অনুপাত আসবে, আর ত্যাগ অনুপাত এই নিয়মেই আপনাদেরকে সমাধান করা লাগবে। আশা করি ক্লিয়ার। এবার আসেন পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন, সম্পদ যখন পুনরায় মূল্যায়ন করা হয়, সম্পদ যখন পুনরায় মূল্যায়ন করা হয়, ব্যবসায়ে যখন নতুন কোনো অংশীদার আগমন করে, নতুন অংশীদারের যদি আগমন ঘটে, নতুন অংশীদারের যদি আগমন ঘটে, অথবা যদি পুরাতন অংশীদার ব্যবসায় থেকে চলে যায়, পুরাতন অংশীদার যদি ব্যবসায় থেকে চলে যায়, এই দুইটা অবস্থাতে সম্পত্তিকে পুনরায় মূল্যায়ন করা হয়। আর এই সম্পত্তিকে পুনরায় যখন মূল্যায়ন করা হবে, সেই মূল্যায়নের যে লাভ হবে অথবা ক্ষতি হবে, শুধু লাভ পাবে এমনটা না, ক্ষতিও কিন্তু পাবে। তো এই লাভ ক্ষতিটা কারা পাবে? পাবে হচ্ছে শুধু পুরাতন অংশীদাররা। পুরাতন অংশীদার পাবে, তাদের পুরাতন অনুপাত অনুযায়ী পাবে। পুরাতন অংশীদার পুরাতন অনুপাত অনুযায়ী পাবে। ক্ষতি হলেও পুরাতন অংশীদার পুরাতন অনুপাতেই পাবে। তাহলে লাভ ক্ষতি যেটাই হোক পাবে কারা? পুরাতন অংশীদাররা। পুরাতন অংশীদাররা এই টাকাটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখি, এটা হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রশ্ন। জমা তহবিলের সমাপনী জের নির্ণয় করতে বলা আছে। খুব সহজ, সিম্পল যোগ বিয়োগ। এখানে প্রারম্ভিক জের 50,000 টাকা দেওয়া আছে, এর সাথে চলতি বছরের চাঁদা অর্থাৎ 10,000 টাকা আপনি যোগ করবেন, আজীবন সদস্যের ফি এইটাও আপনি যোগ করবেন। তাহলে টোটাল টাকার পরিমাণ কত পাইছেন? জমা আছে কত? 65,000 টাকা। 65,000 টাকা হচ্ছে আপনার উত্তর। 65,000 টাকা। কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, কোনো ঝামেলাই নাই। সিম্পল প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবে এই জমা তহবিলের সমাপনী জের সকল প্রকারের প্রাপ্তি এখানে আপনি লিপিবদ্ধ করবেন। ওকে, পরবর্তী প্রশ্ন। এখানে এইটা আমরা করলাম, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 14, আন্ডার সাবস্ক্রিপশন। আন্ডার সাবস্ক্রিপশন মানে হচ্ছে যখন আপনার শেয়ারের আবেদন কম পাওয়া যায়, শেয়ারের আবেদন যখন কম পাওয়া যায়, কম পাওয়া গেলে এটাকে বলা হয় হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন। আন্ডার সাবস্ক্রিপশন যতটুকু আপনি ইস্যু করছেন তার চাইতে আপনি কম পাইছেন, তার চাইতে কম আপনার আবেদন পাইছেন। তো আবেদন যদি কম পাওয়া যায় তাহলে কোনো ঝামেলা নাই, সবাই শেয়ার পাবে। ঝামেলাটা হয় যখন আপনার ওভার সাবস্ক্রিপশন হয়। ওভার সাবস্ক্রিপশন মানে হচ্ছে যখন আপনি বেশি পেয়ে থাকেন। ওভার সাবস্ক্রিপশন আর যখন আবেদন যখন বেশি হয়, আবেদন যখন আপনার বেশি হবে, আবেদন যখন বেশি হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আবেদন বেশি হলে আবেদনের কিছু অংশ আমরা কি করি? ফেরত দিয়ে দেই। কিন্তু যখন আমরা আবেদন কম পাবো, আন্ডার হবে সাবস্ক্রিপশন, আবেদন কম পাওয়া গেলে সকল আবেদনকারী তারা পূর্ণ বরাদ্দ পাবে, কেউ কারো টাকা বাদ যাবে না, সবাইকেই আমরা শেয়ার দিতে পারবো। তাহলে সবাই শেয়ার পাবে কখন? যখন আন্ডার সাবস্ক্রিপশন হবে, অর্থাৎ কম আবেদন পাওয়া যাবে। শেয়ারের আবেদন কম পাওয়া গেলে সবাই পূর্ণ বরাদ্দ পাবে। আর যখন আবেদনটা প্রাথমিকভাবে যদি বেশি হয়ে যায়, ওভার সাবস্ক্রিপশন হয়, বেশি হলে আমরা যতটুকু অংশ ইস্যু করছি ইস্যুটুকুই আমরা হচ্ছে বন্টন করব, আর অতিরিক্ত আবেদনের টাকা আমরা কি করব? ফেরত দিয়ে দিব। শেয়ার ইস্যু চ্যাপ্টারে আমরা এটা ভালো মতোই পড়ছি আশা করি। অতিরিক্ত আবেদনের টাকা কি করতে হয়? ফেরত দিয়ে দিতে হয়। তাহলে আন্ডার সাবস্ক্রিপশন মানে হচ্ছে শেয়ারের আবেদন কম পাওয়া, আর ওভার সাবস্ক্রিপশন মানে হচ্ছে শেয়ারের আবেদন বেশি পাওয়া। আসেন পরবর্তী প্রশ্ন, কুরিন সঞ্চিতি থেকে আসা প্রশ্ন।
এখানে দেখেন প্রশ্নের মধ্যে যে মানগুলো দেওয়া আছে আমরা যদি ছক অনুযায়ী বসানোর চেষ্টা করি, এখানে আমরা জানি যে কুরিন সঞ্চিতি হিসাবের যে ছক, এই কুরিন সঞ্চিতি হিসাবের ছকে এর প্রারম্ভিক জের বছরের শুরুতে বা মাসের শুরুতে কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের এটাকে লিখতে হয় ছকের ক্রেডিট পাশে, আর সারা বছরের কুরিন অবলোপন লিখতে হয় ডেবিট পাশে। আমরা কুরিন সঞ্চিতির ছক অনুযায়ী যদি আমরা মান দুইটা বসাই নেই, দেখেন অঙ্কের শুরুতে বলে দেওয়া আছে মাসের শেষে কুরিন সঞ্চিতির জের 15,000 টাকা, এটা হচ্ছে কুরিন সঞ্চিতির সমাপনী জের। সমাপনী জের আমরা লিখব হচ্ছে ডেবিট পাশে, আর প্রারম্ভিক জের লিখব হচ্ছে ক্রেডিট পাশে। সমাপনী জেরের পরিমাণ অঙ্কে দেওয়া 15,000, যা আপনি ডেবিট পাশে বসাবেন। তারপর মাসের প্রথমে অর্থাৎ প্রারম্ভিক কুরিন সঞ্চিতির পরিমাণ ছিল 5,000 টাকা, কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট পাশে 5,000 টাকা, সমাপনী জের ডেবিট পাশে 15,000 টাকা। মাসের কুরিন অবলোপন, অবলোপনের পরিমাণ হচ্ছে 10,000, কুরিন অবলোপনের পরিমাণ লিখলাম হচ্ছে আমরা 10,000 টাকা। তারপরে প্রশ্নে বলা আছে কুরিন সঞ্চিতি এটা হবে নিট বিক্রয়ের উপর 10%, নিট বিক্রয়ের উপর 10%। এখানে প্রশ্নে আপনি যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারেন। এই যে নিট বিক্রয়ের উপর যে কুরিন সঞ্চিতি ধার্য করি আমরা, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বা নতুন কুরিন সঞ্চিতি, অতিরিক্ত বা নতুন কুরিন সঞ্চিতি যেটা নির্ধারণ করা হয় নিট বিক্রয়ের উপর। আর সমাপনী প্রাপ্য হিসাব বা সমাপনী দেনাদারের উপর, সমাপনী প্রাপ্য হিসাব বা সমাপনী দেনাদারের উপর যদি আমরা কুরিন সঞ্চিতির পার্সেন্টেজ ধার্য করি, তখন সেটা হবে কুরিন সঞ্চিতির সমাপনী জের। সমাপনী জেরের মান প্রশ্নে দেওয়া, বাট প্রশ্নের মধ্যে বলা আছে নিট বিক্রয়ের উপর যে পার্সেন্টেজ কত 10%, এখান থেকে নিট বিক্রয়ের মান কত, নিট বিক্রয়ের মান বের করব এইভাবে। যেহেতু সমাপনী জের দেওয়া, কুরিন অবলোপন দেওয়া, প্রারম্ভিক জের দেওয়া, যোগ বিয়োগ করে আপনি এই পাশের অতিরিক্ত কুরিন সঞ্চিতি এই মানটা বের করে ফেলবেন। অতিরিক্ত কুরিন সঞ্চিতি এই মান এখান থেকে আপনি যোগ বিয়োগের মাধ্যমে বের করবেন। দেখেন 10 আর 15 কত হইল 25,000 টাকা, বিয়োগ করেন ওই পাশে নিয়ে 25,000 টাকা থেকে এই পাশে 5,000 টাকা বাদ দিলে নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ বা অতিরিক্ত কুরিন সঞ্চিতি কত 20,000 টাকা। আর এই 20,000 টাকা এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয়ের কত পার্সেন্ট 10%, নিট বিক্রয়ের 10% সমান কত 20,000 টাকা। আমরা এইভাবে চাইলে লাইনটাকে লিখতে পারি যে নিট বিক্রয় ইন্টু 10%, এর মানে কি 10 ডিভাইডেড বাই 100, 10% মানে 10/100 সমান সমান টাকার পরিমাণ কত 20,000 টাকা। এই যে মানটা 25,000 তো ছিল যোগফল, তাহলে 20,000 টাকা কি অতিরিক্ত কুরিন সঞ্চিতি নিট বিক্রয়ের উপর 10%, 10/100। জাস্ট এখান থেকে আমরা এবার নির্ণয় করে নিতে চাই নিট বিক্রয়ের পরিমাণ। আসেন এই জায়গায় লিখে করি নিট বিক্রয়, নিট বিক্রয়ের মান হবে সমানের এই পাশে আছে 20,000 টাকা, লিখলাম হচ্ছে এই 20,000 টাকা, আর এই যে গুণ 10/100 সমানের ওই পাশে যাবে গুণের পরিবর্তে ভাগ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ উল্টে যাবে। এই যে 10/100 এটা উল্টা করে লিখবো আমরা, চিহ্ন পরিবর্তন উল্টা করে লিখব। উল্টা করে লিখলে উপরে হবে 100 আর নিচে আসবে হচ্ছে 20। গুণ অবস্থায় ছিল, সমানের ওই পাশে গিয়ে সে উল্টে গেছে। এবার আপনি কাটাকাটি করতে পারেন, 20-এর 1 শূন্য আর এখান থেকে 1 শূন্য কাটেন, 2 দ্বারা 2,000 রে কাটলে কত পাই আপনি 1,000 টাকা পাচ্ছি। 2 দ্বারা এটাকে ভাগ করলে কত পাচ্ছি 1,000, তাহলে 20,000কে 20 দ্বারা কাটলে কত পাই 1,000। 1,000 আর হচ্ছে আপনার 100 যদি আপনি গুণ করেন 1/10, 1/10 তার মানে এটা হবে হচ্ছে 2,000 টাকা। 1/10, 10/100 তো তাহলে নিচে হবে 10/100 ডিভাইডেড বাই হবে 10, 100 ডিভাইডেড বাই 10 কাটাকাটি করলে মান হবে হচ্ছে উপরে 2,000। এবার 2,000কে 100 দ্বারা যদি গুণ করেন, 2,000কে 100 দ্বারা গুণ করলে 2 লক্ষ টাকা পাবো। নিট বিক্রয়ের পরিমাণ হবে হচ্ছে 2 লক্ষ। আমি জাস্ট এইখানে
একটু লিখতে উল্টা করে ফেলছিলাম, 10/100 আমি নিচে 10/20 বসাই ফেলছিলাম, 10/100 ডিভাইডেড বাই 10 হবে, কাটাকাটি করলে মান কত আসে? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হবে কিসের পরিমাণ? 2 লক্ষ টাকা হবে নিট বিক্রয়ের পরিমাণ। নিট বিক্রয়ের পরিমাণ যখনই আপনারা বিক্রয়ের উপর পার্সেন্টেজ করেন সেটা কুরিন সঞ্চিতি হিসাবের ক্রেডিট পাশে বসাইতে হয়, যেটাকে বলি অতিরিক্ত বা নতুন কুরিন সঞ্চিতি। আর প্রাপ্য হিসাব বা দেনাদারের উপর যেটা করি আমরা সেটা লিখতে হয় ডেবিট পাশে, যেটাকে বলা হবে কুরিন সঞ্চিতির সমাপনীজের। ওয়ান অফ দ্য কঠিন প্রশ্ন যেটা এবছর জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে, কুরিন সঞ্চিতির ইতিহাসে যত প্রশ্ন আছে তার মধ্যে এইটা একটা কঠিন প্রশ্ন। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006-07 2006-2007 এই সেশনে আসা একটা প্রশ্ন, যে একটা জাবেদা দাখিলায় 3,500 টাকা লাভ ক্ষতি হিসাবে ক্রেডিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন সর্বোচ্চ কঠিন কুরিন সঞ্চিতির। সো এই প্রশ্নটা যদি আপনি সলভ করেন আর সম্ভব হলে লেকচার শিট দেখে বা বিগত বছরের কোশ্চেন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কুরিন সঞ্চিতি টপিকের বিগত কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলতে পারেন, তাহলে আশা করি প্রশ্ন কমন পাবেন আপনারা। কারণ কুরিন সঞ্চিতির ম্যাক্সিমাম প্রশ্নগুলোই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন রিপিট করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। আশা করি এই কোশ্চেনটুকু বুঝছেন, আর একবার নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ভালো আউটপুট পাওয়া যাবে। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। নগদে টেবিল আপনি পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করছেন। পুনরায় বিক্রয়ের জন্য আমরা যেটা ক্রয় করি সেটাকে আমরা বলি হচ্ছে পণ্য অথবা মাল, পুনরায় বিক্রয়ের জন্য। আর যদি আমরা ব্যবহারের জন্য ক্রয় করি তখন সেটাকে বলা হবে কি? তখন সেটা হবে হচ্ছে সম্পত্তি। যেহেতু আপনি পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করছেন তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট। নগদে ক্রয় করছেন তো এই যে নগদে টেবিল, তার মানে হবে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে হচ্ছে ক্রেডিট, যেহেতু পুনঃবিক্রয়ের কথা বলা আছে। আর ব্যবহার বললে কি বলতাম? ব্যবহার বললে আমরা বলতাম হচ্ছে এইটা, ব্যবহার বললে বলতাম আসবাবপত্র হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে আর যদি আপনি ভুল করেন, আপনার মতো দুর্ভাগা দুনিয়া তার একটাও নাই। এখানে পুনঃবিক্রয় অথবা ব্যবহার যে কোনো একটা বলে দেওয়া থাকবে। আশা করি মিলে আসতে পারবেন পরীক্ষার হলে। আসেন পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়? হিসাব চক্রের ধাপ নয় বলা হবে কাকে? যাচাইকরণ। যাচাইকরণ হিসাব চক্রের কোনো ধাপ নয়। পরবর্তী প্রশ্ন যদি দেখি আমরা, পরবর্তী প্রশ্ন দেখার আগে আপনাদের সামনে যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একটা প্রমোশনাল পোস্টার। যদিও আপনারা এখানে অনেকেই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য নিচ্ছেন, বাট যদি আপনার কাছে মনে হয় যে সেকেন্ড টাইমের প্রস্তুতি আমার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেই কলেজগুলোতে আপনি অনার্স পড়বেন তার চাইতে যদি আপনার কাছে মনে হয় যে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারলে আপনার জন্য বেশি ভালো হয়, আপনার টার্গেট যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় স্যার, অথবা আপনার টার্গেট যদি হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অথবা আপনার টার্গেট যদি হয়ে থাকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই জায়গাতে ইসলামিক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, অথবা যদি আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের আলাদা ভর্তি পরীক্ষা হয় এখানে যদি আপনার টার্গেট থাকে, অথবা আপনার হচ্ছে বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সাস্ট এখানে কমার্সের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তারপরে হাজি দানেশে আপনি হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই যে জায়গাগুলোতে আপনার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এই জায়গাগুলোর জন্য চাইলে আপনি সেকেন্ড টাইম ব্যাচের প্রিপারেশান নিতে পারেন, যেইটা আপনার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চাইতে কোনো অংশে খারাপ সিদ্ধান্ত হবে না। তবে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা লম্বা জার্নি আপনাকে কমপ্লিট করা লাগবে, যেখানে শুরুতে আপনার ফাউন্ডেশন কোর্সের ক্লাস থাকবে, তারপরে গিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলাদা আলাদা প্রোগ্রাম চালু হবে। আমাদের রাজশাহীর জন্য আলাদা ক্লাস, আলাদা মডেল টেস্ট, আলাদা সব কিছু, গুচ্ছের পরীক্ষার আগে গুচ্ছের জন্য আলাদা ক্লাস, আলাদা মডেল টেস্ট। আমাদের এই কোচিংয়ের যে ফিটা 3,999 টাকা সেকেন্ড টাইমের জন্য অপেক্ষাকৃত অন্যান্য অনেক প্ল্যাটফর্মের চাইতে আমাদের ফি বেশি। আমাদের আই এডুকেশনের ফি বেশি কারণ আমাদের ফিচার বেশি। ফিচার মানে কি? আমরা দিচ্ছি বেশি। কি দিচ্ছি আপনাকে? শুরুতে ফাউন্ডেশন কোর্স দিচ্ছি,
প্রায় প্রত্যেকটা সাবজেক্ট মিলায় 100-র উপরে ক্লাস, ফাউন্ডেশন, লাইভ ক্লাস, সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। গত বছরে আপনার যে বেসিকে দুর্বলতা ছিল, যার কারণে আপনার চান্স পান নাই, সেই দুর্বলতাগুলো সব সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এবং ম্যাথ, আইকিউ সহকারে সব পড়ানো হবে। দেন তারপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট প্রোগ্রাম, আলাদা আলাদা রিভিশন ক্লাসের ব্যবস্থা থাকবে এবং এই বিষয়গুলোর পাশাপাশি আপনারা পাবেন 1-to-1 টিচারের সাথে গাইডলাইন, কথা বলার সুযোগ, যেখানে আপনার যে কোনো প্রবলেমের সমাধান আমাদের যে কোনো শিক্ষক আপনাকে সরাসরি দিবে। আর এটার জন্য 3,999 টাকা খুব আহামরি বড় একটা অ্যামাউন্ট না। যদি আপনার স্বপ্ন পাবলিকিয়ান হওয়ার হয়ে থাকে তাহলে সেকেন্ড টাইম প্রস্তুতি আপনি নিতেই পারেন। এটা খুব একটা কঠিন কিছু না, যদি আপনার মনের মধ্যে লেখাপড়া করার তীব্র ইচ্ছা বা বাসনা থেকে থাকে। আসেন আর একটা বা দুইটা কোশ্চেন সমাধান করে আমরা আজকের ক্লাসটুকু শেষ করব। দেখেন কোশ্চেন নাম্বার 18-তে বলা আছে বাট্টা পাওয়া গেল 2,000 টাকা, এর জন্য সঠিক জাবেদা দাখিলা কি হবে? বাট্টা মনে রাখবেন, নগদে পাওয়া যায় না, নগদে দেওয়া হয় না। বাট্টা নগদ বাট্টা, তবে এটা হচ্ছে একটা অনগদ লেনদেন। এই বাট্টা যেটা আপনি পাবেন, বাট্টা পাবেন কার কাছ থেকে? পাওনাদারের কাছ থেকে। তাইলে পাওনাদার হিসাবটা হবে হচ্ছে ডেবিট, আর প্রাপ্ত বাট্টা হিসাব এইটা হবে হচ্ছে ক্রেডিট। তাহলে যখন আমরা বাট্টা পাবো তখনকার সময় হবে হচ্ছে এই জাবেদা। আর যদি আমরা বাট্টা প্রদান করি স্যার, যদি আমরা বাট্টা প্রদান করি তখনকার জাবেদা কি হবে? বাট্টা যখন প্রদান করবেন তখনকার জাবেদা যেটা হবে, বাট্টা প্রদান করলে আপনার প্রদত্ত বাট্টা এই হিসাবটাকে লিখবেন আপনি হচ্ছে ডেবিট, আর প্রাপ্য হিসাব বা দেনাদারের পরিমাণকে লিখবেন আপনি হচ্ছে ক্রেডিট। প্রদত্ত বাট্টা হিসাব হবে ডেবিট, আর প্রাপ্য হিসাব হবে হচ্ছে ক্রেডিট যখন বাট্টা প্রদান করা হবে। আর যখন বাট্টা পাওয়া যাবে তখন হচ্ছে এই জাবেদা। মুখস্থ করে রাখেন, খাতায় লিখে রাখেন, আশা করি আর ভুলবেন না। পরবর্তী প্রশ্নে যাই। আমানতকারীর হিসাব থেকে যে বিভিন্ন রকমের কর্তন সমূহ, অর্থাৎ আমানতকারীর হিসাব থেকে যেই বিষয়গুলোকে আমরা বিয়োগ করি বা বাদ দেই, এইগুলোর ব্যাখ্যা যে দলিলে থাকবে সেই দলিলটার নাম কি? সেই দলিলের নাম হবে হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, যেগুলো বিয়োগ করা হয় বা বাদ দেওয়া হয়। আর আমানতকারীর হিসাবে যেগুলো আমানতকারীর অর্জন, অর্থাৎ যেগুলোকে আপনি হচ্ছে যোগ করে দেখাবেন, আমানতকারীর হিসাবে যেগুলো যোগ হবে সেগুলোর নাম কি হবে স্যার? সেগুলোর নাম হবে হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, বা সংক্ষেপে এটাকে ক্রেডিট মেমো বলা হয়ে থাকে। তাহলে আমানতকারী হিসাব থেকে যদি বাদ দেন ডেবিট মেমোরান্ডাম, আর আমানতকারী হিসাবে যোগ হলে সেটা হবে ক্রেডিট মেমোরান্ডাম। এটা আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসছে এই বছর। আপনাদের এই টাইপের প্রশ্ন আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষায় যেমন আসতে পারে, অথবা পরবর্তীতে সেকেন্ড টাইমের যদি কোনো আপনি প্রিপারেশান নেন, সেকেন্ড টাইম ব্যাচের জন্য কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করাটা বা বোঝাটা বেশ জরুরি। আসেন আরেকটা প্রশ্ন দেখি আমরা। 2022 সালের 1 এপ্রিল এই তারিখে 10,000 টাকার ঋণ নিছেন, যার উপরে সুদের হার হচ্ছে 11%। আর 31 ডিসেম্বর তারিখে যদি বছর সমাপ্ত হয় তাহলে 2022 সালের সুদের খরচ কত? আপনি নিছেন 2022-এর 1 এপ্রিল মাসে, তাহলে হিসাব করবেন এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মোট মাস কয়টা হয়? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। তাহলে আমরা মোট ধার্য করব কত মাসের? 9 মাসের সুদ ধার্য করব। আসেন ক্যালকুলেশনটা বুঝে নেই। টাকার পরিমাণ হচ্ছে 10,000। 10,000 টাকার উপরে সুদের হার দেওয়া আছে কত? 11%। 11% ইন্টু উপরে আসবে 9 আর ডিভাইডেড বাই হবে হচ্ছে 12। এই ক্যালকুলেশন করলে আপনি উত্তর পাবেন 825 টাকা হবে হচ্ছে উত্তর। 825। যদি আমার কথা বিশ্বাস না হয় এইটা নিজে খাতার মধ্যে লেখেন এবং ভেঙে ক্যালকুলেশন করেন। 11% মানে কি? 11% মানে হচ্ছে 11 ডিভাইডেড বাই হচ্ছে 100, কাটাকাটি করলেই মিলাইতে পারবেন। সো এই নিয়মে আপনারা বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা মোট 20টা কোশ্চেন সমাধান করলাম। এই নিয়মের টোটাল আমাদের আজকের ক্লাসের জন্য যে মোট 50টা প্রশ্নের কথা আমি বলছি, এই 50 নাম্বার প্রশ্নটি যদি আমি যেতে চাই, এই দেখেন 50 নাম্বার প্রশ্ন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসা প্রশ্ন।
50 নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের কোন উপাদানটি লাভ ক্ষতি বিবরণীতে উপস্থাপিত হবে না। লাভ ক্ষতি বিবরণী মানে হচ্ছে আয় বিবরণী অংশের মধ্যে যেই দফাটাকে দেখানো হবে না। বেশ বেশ গুরুত্বপূর্ণ এবং মানসম্মত প্রশ্ন। এই টাইপের প্রশ্ন ইউনিভার্সিটির পরীক্ষাতে আসা উচিত, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে দিছে। সো এই রকম প্রশ্ন ঢাকা সেন্ট্রালের জন্য আসতেও পারে। মনে রাখেন এই রকমের বেসিক বিষয়গুলো যদি আপনাকে পারতে হয়, শিখতে হয়, সেকেন্ড টাইম ব্যাচে প্রস্তুতি নেওয়া আবশ্যক। যদি আপনার টার্গেট হয় যে ঢাকা সেন্ট্রাল, ওকে ফাইন, এগুলো ভালো মতো পড়েন। আর যদি মনে হয় যে না সেকেন্ড টাইমও ট্রাই করব, এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়েন, তাহলে বেসিকটা যেমন মজবুত হবে এবং গত বছরে যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো কাটায়ে উঠে আপনার যে টার্গেট বিশ্ববিদ্যালয়, সেটা হোক রাজশাহী, হোক জাহাঙ্গীরনগর, হোক চট্টগ্রাম, ইনশাল্লাহ আপনার বন্দরে আপনি গিয়ে পৌঁছাইতে পারবেন এবং আপনার যেটা চাহিদা সম্পন্ন সাবজেক্ট অ্যাকাউন্টিংয়েই পড়তে হবে বা ফিনান্সেই পড়তে হবে, এই স্বপ্নটা আশা করি আপনারা পূরণ করতে পারবেন। দেখেন আয় বিবরণী যেটা উপস্থাপিত হবে না সেটা হবে স্থায়ী সম্পত্তির পুনর্মূল্যায়ন উদ্বৃত্তি। স্থায়ী সম্পত্তি যখন পুনরায় মূল্যায়ন করা হয়, রিইভ্যালুয়েশন করা হয়, রিইভ্যালুয়েশনের যে ব্যালেন্সটা আসবে সেটাকে আপনি আয় বিবরণীতে দেখাবেন না, এছাড়া অন্যান্য দফাগুলোকে দেখানো হবে। আশা করি এই পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, এই পর্যন্ত আলোচনা করা প্রশ্নগুলো সবগুলোই আপনারা ভালো মতো নিজেরা সমাধান করে নেবেন এবং এই টোটাল পিডিএফটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে যেমন দিয়ে দেওয়া হবে এবং যদি আপনাদের প্রয়োজন হয় চাইলে আপনারা এডুকেশন কমার্স পেজেও মেসেজ দিয়ে এই পিডিএফটা নিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন এবং এই প্রশ্নগুলো ভালো মতো আরও একবার বুঝে শুনে সমাধান করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।